একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। সারা দেশে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা পরিলক্ষিত হচ্ছে, একই সাথে যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, একই সাথে সামনে গণভোটকে কেন্দ্র করে আবারও কোনো সংকটময় পরিস্থিতি উপস্থিত হবে কিনা, আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি। তামি, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তামি, ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এই মুহূর্তে? আসলে এখনকার সময়ে আমরা আমাদের যে গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি সেটাকে আরও শিক্ষার্থী বান্ধব কতটুকু করা যায়, কতটুকু আমরা এটাকে আরও জনবান্ধব রূপে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটাকে আমরা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে পারি এবং তাদেরকে আরও কতভাবে অনুপ্রাণিত করতে পারি সেটা চেষ্টা করছি। এখন তো আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ফলে। এখন এই জায়গায় ছাত্রদল কিভাবে সেই জায়গায় ভূমিকা পালন করতে পারে বা ছাত্রদলের কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা? আমাদের আসলে ভূমিকম্পকে কেন্দ্র করে ওভাবে তো আসলে কর্মসূচি দেওয়ার কিছু নয়। আপনি ভূমিকম্প আমরা জানি একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটার পূর্বাভাস পাওয়ারও আসলে সম্ভাবনা থাকে। হলগুলোর অবস্থা খারাপ বলা হচ্ছিল, যার কারণে হলগুলো বন্ধ দেওয়া হয়েছে। পূর্বাভাস দেওয়ার মানে কি বলবো যে খুব একটা সুযোগ হয় না ভূমিকম্পের, কিন্তু আমরা এই যে আমাদের ভবনগুলোর যে অবস্থা এবং নির্মাণের যে শৈলী সেটার বিষয়ে কিন্তু সবসময় সচেতন থাকতে পারি। কারণ এখন তো হলগুলোকে সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হচ্ছে না, তাহলে এখন কেন বন্ধ দেওয়া হলো? সেই বিষয়ে আসলে আপনার যেভাবে সন্দেহ, আমার মনেও ঠিক একই রকম সন্দেহ আছে। ডাকসুতে যারা নির্বাচিত হলেন তাদের কি কোনো স্টেপ গ্রহণ করতে দেখেছেন? প্রথমে একটা নুক্তা দিয়ে নিই, যেটা হলো যে এই যে প্রশ্নবিদ্ধ একটা ডাকসু নির্বাচন হলো, তার মধ্যে মানে তার পরে যাদেরকে বিজয়ী ঘোষিত করা হলো তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা রক্ষা এসব ক্ষেত্রে আসলে এখতিয়ারের মধ্যে থেকে খুব একটা বেশি কাজ করেননি, বরং ওনারা অনেকটা শো অফের জায়গায় গিয়েছেন। এবং দেখুন, যখনই আসল সংকট দেখা গিয়েছে তাদের কিন্তু আসলে আমরা ভূমিকা তেমন দেখতে পাইনি। যেমন এই যে ভূমিকম্পের পরে আমি একটু আগেই বললাম যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা প্রেস বিজ্ঞপ্তি যেমন দিয়েছি, হলে হলে আমাদের কমিটি রয়েছে, তারা কিন্তু শিক্ষার্থীদের সুশৃঙ্খল করার জন্য কিংবা তাদের মধ্যে যে আতঙ্ক সেটাকে দূর করার জন্য নিজেদের মতন করে কাজ করেছে, সচেতন করেছে। কিন্তু আসলে এই যে যারা তথাকথিত নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য মানে মাঠ পর্যায়ে তেমন কোনো কাজ করতে আসলে দেখা যায়নি। অনেক জায়গা থেকে তো অনেক কথা শোনা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নারীদের কি অবস্থা? আসলে মানে এই ক্ষেত্রে আসলে অনেক বেশি মানে প্রশ্নের দাবিদার, কারণ আসলে এই যে একটি নির্বাচন হলো, নির্বাচনের পরেও কিন্তু নারীদের অবস্থা খুব একটা উন্নতি হয়নি। বরং আমরা দেখেছি যে যারা মানে নিজেদেরকে নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তারাও কিন্তু আসলে খুব একটা যে কি বলবো সচেতন ভূমিকা রেখেছেন কিংবা খুব একটা সেন্সিবল ভূমিকা রেখেছেন নারীদের বিভিন্ন অধিকার রক্ষার জন্য, সেটি আসলে দেখা যায়নি। বরং আমরা দেখেছি বিভিন্ন সময় নারীদের সচেতনতার নামে প্রোগ্রাম হয়েছে, কিন্তু সেখানে অডিয়েন্সে সবাই পুরুষ। তো এইরকম যদি পিকচার আমরা পোর্ট্রে করি ঢাকা ইউনিভার্সিটির, তখন আসলে মানে বাংলাদেশ জাতি তো পেছনেই পড়ে রয় আমাদের। তো আমি আপনার কথা শুনছিলাম, আরও শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। তো আমি বিরতিতে যাবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে ডাকসুর যে নির্বাচিত প্যানেল রয়েছে তারা বিভিন্ন ক্যান্টিনগুলোতে গিয়ে চাঁদা চাওয়ার একটি বিষয় সামনে এসেছে। এই বিষয়টি আসলে কি? সেটি আমরা আসলে যতটুকু পেয়েছি যে বিভিন্ন হল সংসদের যারা নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময়ই আসলে ক্যান্টিনগুলোর থেকে হয়তো অর্থ দাবি করছেন, এরকম করে আমরা আসলে সংবাদটা পড়েছি। কিন্তু সেক্ষেত্রে আসলে আমরা আসলে সেরকম কোনো মানে কি বলবো যে একটা তদন্ত কিংবা একটা মানে তথ্যবহুল কোনো রিপোর্ট সেরকম কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারাই মানে এই যে ডাকসুর দায়িত্বে এখন আছে তারা যাতে এই বিষয়ে আরও বেশি সচেতন হয় এবং তারা যাতে সত্যটা
মানে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। কারণ শিক্ষার্থীরা যাদেরকেই নির্বাচিত করতে চেয়েছে বা যারাই নির্বাচিত ঘোষিত হয়েছে তাদের মধ্যে এই যে তফাৎটা, আসলে কারা নির্বাচিত ঘোষিত হলো এবং কাদেরকে চাইলাম এবং কী পেলাম, সেটার হিসাব যাতে শিক্ষার্থীরা পায়, হিসাব যাতে মেলাতে পারে। সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন জায়গাগুলোতে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখা যাচ্ছে, একই সাথে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। এই রকম একটা অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে বলে আপনি মনে করছেন? আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে যে আমরা পরিবর্তনটা আশা করেছিলাম, যেরকম মানবিক আমরা চেয়েছিলাম মানে তাদেরকে হতে, তারা কিন্তু আসলে ঠিক ততটুকু হতে পারেনি। এবং একই সাথে তাদের আচরণের যে একটা ভিন্নতা আমরা চেয়েছিলাম তাও কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি, বরং তারা আগের মতোই গতানুগতিক স্টাইলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাঠে সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না? পুলিশের উপর দায়ভার দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে, তাহলে সেনাবাহিনী কি করছে? এখানে সূক্ষ্মভাবে বলে রেখে আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছি, কারণ এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মিও আছে, কিন্তু সব মিলিয়েই আসলে শুধু পুলিশ নয়, এখনও র্যাব আছে, র্যাবকে ডিসব্যান্ড করা হয়নি। পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি সবাই মাঠে আছে। তো মাঠে থাকা অবস্থায়ও আসলে কি হবে, মাঠে কি কার্যক্রম হবে, সেটা কিন্তু একটা পলিসি ম্যাটার। এই পলিসি ম্যাটারে আসলে কতটুকু সিদ্ধান্ত আসলে সেন্সিবলি নেওয়া হচ্ছে, লজিক্যালি নেওয়া হচ্ছে, রিজনেবলি নেওয়া হচ্ছে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এটা যদি নেওয়াই হতো এবং একটা প্ল্যান থাকতো যে কিভাবে আমরা এই যে সহিংসতা করার চেষ্টা হয়তো ফ্যাসিবাদী শক্তিরা করবে, এবং যখন বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে উত্তরিত হচ্ছে তখন তারা বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবেই। তো তাদেরকে কিভাবে আরও দমিয়ে রাখা যায় এবং মানুষকে আরও উৎসাহিত করা যায় যে যাতে করে সমাজ এবং রাষ্ট্রে আমরা একটা শৃঙ্খলা, একটা সুন্দর পরিবেশ আনতে পারি। তো সেসব জিনিস বাস্তবিকভাবে বাস্তবায়নের জন্য যেসব পলিসি ডিসিশনের দরকার ছিল সেসব ক্ষেত্রে আসলে আমি অনেক উইকনেস দেখি। এগুলো তো আছে, একই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাচ্ছে এবং মানুষজন বলছে যে তারা বেরোতে ভয় পাচ্ছে। এই পরিস্থিতিগুলো যখন সংগঠিত হচ্ছে সেই সময়ে গিয়ে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হতে পারে, দেশ কিভাবে নির্বাচনী প্রচারণার দিকে এগিয়ে যাবে, সেই দিকে আমরা আশা করি। আসলে আমার যেটা বিশ্বাস যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার কিন্তু মূল একটা কারণ যে বাংলাদেশে এখনও কোনো স্টেবল ডেমোক্রেটিক গভর্নমেন্ট নাই। তো এখানে যদি একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে মানুষ একটা স্থিরতা দেখতে পারতো এবং একটি কি বলবো যে একটা রাস্তা দেখতে পারতো যে রাষ্ট্র এই পথে যাচ্ছে, এবং একই সাথে আমাদের যারা বিদেশি মিত্ররা আছে তারা যদি দেখতে পারতো যে বাংলাদেশ একটা সঠিক পথে যাচ্ছে, তাহলে আসলে আমাদের যে অর্থনৈতিক বিভিন্ন ধরনের সংকট তৈরি করে গেছে বিগত যে পতিত মানে ফ্যাসিবাদী সরকার, এই সব সংকট থেকেও কিন্তু বাংলাদেশ অনেক সহজে উত্তরণ করতে পারতো। যদিও একটু সময় তো লাগবেই, কিন্তু বিভিন্ন পথ কিন্তু তৈরি হয়ে যেত। কিন্তু সেসব পথ তৈরির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন ধরনের বাধা তৈরি হয়েছে। এবং একই সাথে ওই যে একটু আগেও বললাম যে বিভিন্ন পলিসি ডিসিশন আসলে কিসের বেসিসে নেওয়া হচ্ছে এবং জনকল্যাণের বেসিসে নেওয়া হচ্ছে কিনা সেটির বিষয়ে আমার যেভাবে সন্দেহ আছে এবং জনসাধারণের মনেও কিন্তু সন্দেহ রয়েছে। এবং মাঠ পর্যায়ের যে বাস্তবায়নের যে চিত্র সেটাও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক না। তো মানুষের মনে যে আসলে সংশয় এবং একটা সংকট আছে সেটারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা সমাজে দেখছি, রাষ্ট্রে দেখছি। দেখা গেছে যে একটা ঘটনা ঘটলে সেটাকে আসলে সবাই মিলে কিভাবে প্রতিহত করা যায় সেটা চিন্তা না করে বরং সেটাতে আসলে সবাই আরও আতঙ্কিত হচ্ছে। তো এইসব বিষয়, এইসব বিশৃঙ্খলাকে আসলে আরও শক্ত হাতে দমন করলে, এবং আমি বিশ্বাস করি যদি একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে থাকতো তখন কিন্তু এইসব বিষয়ে আরও পরিষ্কারভাবে এবং আরও শক্তভাবে ডিসিশন নিতে পারতো। এখন তো গণতান্ত্রিক সরকার নেই, কিন্তু এই সরকারের আন্ডারেই তো নির্বাচন ব্যবস্থার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে নিয়ে আসতে হবে। তাহলে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম, সেক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত কিভাবে হবে? হ্যাঁ, তো আপনার প্রশ্নের ভিত্তি ধরে আমি আমার এই যে আর্গুমেন্টটা টানছিলাম সেটা শেষ করে দিই। এক লাইনে বললে এই যে আপনার গণতান্ত্রিক পথে বাংলাদেশের উত্তরণ নির্বাচনের মাধ্যমে, সেটি কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটিরও একটা উত্তর। এবং সেই কারণেই আমরা চাই যেন অতি দ্রুত সময়ের মধ্যে যে ঘোষিত যে রোডম্যাপ আছে সেটাকে বাস্তবায়ন করে নির্বাচনটা যাতে হয়ে যায়। কারণ নির্বাচন না হলে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটি কিন্তু আরও নাজুক অবস্থার দিকে যেতে পারে বলে আমরা সংশয় প্রকাশ করি। একই সাথে বিভিন্ন বন্দর নিয়ে প্রশ্ন উঠছে। বন্দরগুলো লিজ দেওয়া কি এই সরকারের কাজ, নাকি এটি একটি নির্বাচিত সরকারের কাজ? এটি আসলে সত্যি কথা বললে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আমরা এর আগেও দেখেছি। এইরকম আসলে যেখানে একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার হয় এইরকম রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, এখানে জনগণের ম্যান্ডেটটাও তো জরুরি।
সেটি আমি বলছি যে একটা পলিটিক্যাল কনসেনসাস বলতে কি, আপনি দেখবেন যে বিগত সময়ে একটা আদর্শ যখন সংসদ থাকতো জাতীয় সংসদে, তখন কিন্তু সংসদীয় কমিটির আন্ডারে সর্বদলীয় একটা ঐক্যমত আনার মোটামুটি ধরনের একটা চেষ্টা হতো। তার মানে কি, যে সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব আছে, মানে মানুষ যেসব দলকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, সবার একটা ঐক্যমতের মাধ্যমে এই ধরনের ক্রুশাল ডিসিশনস নেওয়া হতো। তো এখন কিন্তু কেউই ওভাবে নেই, কিন্তু তা সত্ত্বেও এই সরকার হয়তো করতে পারতো একটা পলিটিক্যাল কনসেনসাসের দিকে, সব দলকে ডেকে এই বিষয়ে কিছু আলোচনা করতে পারতো। কিন্তু আসলে তারা কোনো আলোচনা ছাড়াই, মানে কাউকে কিছু না জানিয়ে এই ধরনের কিছু ক্রুশাল ডিসিশন, কিন্তু শুধু বন্দর নয় আরো কিছু ক্রুশাল ডিসিশন এত সংক্ষিপ্ত সময়ে এই ডিসিশনগুলো নেওয়ার কোনো প্রাসঙ্গিকতা ছিল কিনা, এই বক্তব্যগুলো শুনবো। তবে এই পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, যে এত সংক্ষিপ্ত সময়ে সরকার এই সিদ্ধান্ত না নিলেও পারত কিনা, আর সিদ্ধান্ত নিয়ে সেটির কোনো ফলাফল জনগণ ভোগ করবে কিনা। আসলে এইসব সিদ্ধান্ত, এইসব যে বৃহৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলোর কিন্তু একটা কন্টিনিউয়াস এফেক্ট থাকে। আপনি যেসব চুক্তি করবেন বিদেশি কোনো সত্তার সাথে কিংবা কোনো রাষ্ট্রের সাথে, ইন্টারস্টেট কিংবা ইন্টারপার্টি যে কন্ট্রাক্টই হোক না কেন, সেগুলো তো পরবর্তী সরকারের উপরে একটা এফেক্ট রাখে। তো সেই সব তো কিছু প্রভাব তো থেকেই যাবে, যে পরবর্তী সরকার এগুলোকে চাইলেও হয়তো কতটুকু ডিনাই করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। এবং একই সাথে এই যে চুক্তিগুলো হলো, তার মাধ্যমে আসলে রাষ্ট্র তো একটা ফল ভোগ করবেই। তাই এসব সিদ্ধান্তের আগে আসলেই দরকার ছিল যে ওনারা যাতে সবার সাথে মিলে বসে একটা পলিটিক্যাল কনসেনসাস করা, যদি এটা খুব জরুরি হয়, এবং যদি এটাকে আরও 2-3 মাস ডিলে করা যেত, তাহলে আসলে একটা নির্বাচিত সংসদ বসেই এটা সিদ্ধান্ত নিতে পারত। এক্ষেত্রে কিন্তু আসলে কোনো সংকট হওয়ার কোনো অবকাশ ছিল না। কিন্তু ওনারা কি মনে করে নিলেন আসলে তাও জানা। গণভোটের প্রসঙ্গে 4টি প্রশ্নের একটি শাখা এবং সেখানে উত্তর একটি হ্যাঁ অথবা না। তো এই বিষয়গুলো জনগণ কিভাবে সিলেক্ট করবে? জনগণ কি এত কিছু জানে গণভোটের সম্পর্কে? সাধারণ জনগণ, তৃণমূলে যারা রয়েছে, তারা কি সবকিছু জানে? হ্যাঁ, এখানে আসলে আমি আইনের ছাত্র, আইনের ভাষায় বলে যে ইগনোরেন্স ইজ নো ডিফেন্স। হ্যাঁ, এখন আপনি তো আর জনগণকে আদালতে তুলে দেন না, আদালতের কাঠগড়ায় তো নাই। তো রাজনীতিতে যখন আমরা যাই, তখন আসলে মানুষকে সচেতন করা আমরা রাজনীতিবিদেরও কাজ, এবং যারা এসব পলিসি ডিসিশনস নেবেন, স্পেশালি এটা সরকারের কাজ যে তারা যাতে মানুষকে এটা নিয়ে সচেতন করে। কিন্তু আসলে সত্যি কথা বললে ঐকমত্য কমিশনের যে চানাস্তা খাওয়া এবং আলোচনা সবই চলেছে বটে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে একটা আশা ছিল যে তারা এইসব সংস্কারের বিষয়ে মানুষকেও সচেতন করবে, এবং কোন দল কী ধরনের আর্গুমেন্ট রাখছে, কি চাচ্ছে না চাচ্ছে, সেই বিষয়ে একটা পরিষ্কার তথ্য মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু আমরা দেখেছি এরকম কোনো তথ্য তুলে ধরার বিষয়ে তাদের কোনো প্রয়াস কিন্তু আমরা দেখতে পাইনি। এবং সে কারণে আপনি দেখে থাকবেন যে বিগত সময়ে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিভিন্ন দলের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করা হয়েছে, যে বিএনপি অমুক দাবির পক্ষে না, বিএনপি তমুক দাবির পক্ষে না। কিন্তু আসলে বেশিরভাগ সময় দেখা গেছে যে মোটা দাগে দাবির বিপক্ষে কেউই ছিল না, বরং কিভাবে এক্সিকিউট হবে, কোন ফর্মে এক্সিকিউট হবে, সেটা নিয়ে অনেকেই আসলে অনেক দলই তাদের দ্বিমত জারি রেখেছে। তো এই যে দ্বিমতের সংস্কৃতি, সেটাকে তো আমাদের জারি রাখতে হবে। গণতন্ত্রতে তো মত দ্বিমত থাকবেই। তো সেটাকে যদি আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে চাই, তাহলে আসলে এই যে বিগত পতিত ফ্যাসিবাদী শক্তি আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকে না। তো সেই দিক থেকে আমরা চাচ্ছিলাম যে সরকার যাতে আরও বেশি এই যে মানুষকে সচেতন করার দিকে আরও বেশি প্রয়াস রাখে, কিন্তু সেটাও আমরা আসলে দেখতে পাইনি। যে কারণে এই যে 4টি প্রশ্ন আছে, সেটির একটি যৌথ উত্তর দেওয়া আসলে মানুষের জন্য বেশ কঠিন হবে। এবং একই সাথে কেউ যদি জেনেও থাকে, আপনি দেখবেন যে আমার 4টা প্রশ্নের উত্তর হ্যাঁ নাও হতে পারে, আমি 2টার জন্য হ্যাঁ বলতে পারি, আর 2টার জন্য না বলতে পারি। এবং এই 4টা প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন ইস্যুতে আপনি দেখবেন, ভিন্ন ভিন্ন রিফর্ম ইস্যুতে। তো সেটা আবার এক লাইনে যদি একই ইস্যুতে হতো, তাহলে কিন্তু এক ছিল। তবে হ্যাঁ, এখানে ইস্যুটা একটাই, যে আপনি সংস্কার মোটা দাগে চান কিনা। তো আসলে প্রশ্নটা তো একটা করে দিলেই হতো, যে আপনারা এই যে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র সংস্কার, সেগুলো চান কিনা। এই একটা না করে বরং এই যে 4টা করে আরও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এই বিভ্রান্তির আসলে ফলাফল কি হবে সেটা নিয়ে শঙ্কা তো থেকেই যায়। কিন্তু আমরা আশা করব যাতে মানুষও এই যে জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেটা যাতে তারা সচেতন হয়ে নেয়। এবং রাষ্ট্র সংস্কার এবং সংবিধান এবং আইনগুলোর সংস্কার কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় একটা বিষয়।
এবং আমরা আশা করব যাতে সেটাকে মাথায় নিয়েই তারা সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এই বিচার প্রক্রিয়া গিয়ে ভবিষ্যতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? আসলে এই বিচারের প্রথম থেকেই যে পতিত ফ্যাসিবাদী যে শক্তি আওয়ামী লীগ, তারা কিন্তু এই বিচার প্রক্রিয়া কোনো প্রকার সহযোগিতা করেনি এবং তারা শুরু থেকেই এই যে বিচার ব্যবস্থা, এই যে বাংলাদেশের পুরোপুরি বিচার ব্যবস্থা যদি আমি বলি, শুধু এই ট্রাইব্যুনাল না, তার প্রতি মানে মোটা দাগে কিন্তু অনাস্থা দেখিয়ে এসেছে। এবং এই জন্যই আসলে এই যে তারা নিষিদ্ধ এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা দাবি আছে যে তারা সংগঠন হিসেবেও শাস্তির মুখোমুখি হোক, সেটা একটা বিশেষ কারণ কিন্তু এই যে তারা বাংলাদেশ নামক যে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিচয়, যেটার অন্যতম একটা ভিত্তি হলো যে আমাদের বিচার ব্যবস্থা, সেটাতে কিন্তু তারা বিশ্বাস করে না। আপনি দেখে থাকবেন যে বিগত 15-17 বছর যে দীর্ঘ সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য বিরোধী দলের, তারা কিন্তু এই যে বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে কাজ করেছে। যদিও পতিত ফ্যাসিবাদী সরকার এই বিচার ব্যবস্থাকে নানা প্রকারে প্রভাবিত করেছে, কিন্তু তারপরেও কিন্তু একটা ন্যূনতম সম্মান দেখিয়ে এসেছে, অংশগ্রহণ করেছে। কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণই করলো না। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আইনজীবীও দেওয়া হয়নি, শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আইনজীবী দেওয়া হয়নি, যার ফলে রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনাকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তো সেটাকে এখন ভিত্তি করে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায় এবং মানে এই ধরনের গুজব তৈরি করতে চায় কিংবা কি বলবো নিজেদের একটা ডিফেন্স তৈরি করতে চায়, সেটা আসলে আমি আসলে কি বলবো, এটা আসলে কোনো ফেয়ার কথা হয় না। কারণ আমি যদি সহযোগিতা করতাম এবং আমার বিপক্ষে রায় যেত, তাহলে আমি আপিলও করতে পারি এবং এরকম কথাও বলতে পারি যে না, কোর্ট আমার পক্ষে ছিল না। কিন্তু আপনি তো ভাই কোর্টে উপস্থিতি ছিলেন না, কোর্টে কি হলো না হলো সেটা তো আপনি কিভাবে বলবেন? এখন তো আপিল করার সুযোগও তাদের থাকছে না। অনুপস্থিতদের তো আসলে মানে আপিল করার সুযোগ থাকে না। পলাতক যারা আসামি থাকে তারা আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে পরে আপিল করতে হয়। তো সে অবস্থান তো আসলে তাদের নেই, তারা তো অনেকেই দেশেই নেই, বিশেষত শেখ হাসিনা তো নাই দেশে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা আসলে আমাদের আরও বেশি শিক্ষার্থী বান্ধব হয়ে এবং ভবিষ্যৎ যে প্রজন্ম, শুধু আমাদের এই যে জেনজি জেনারেশন সেটা না, আপনারা জানবেন সামনে যে জেন আলফা আসছে এবং আরও উইল গো ওয়ে বিয়ন্ড দ্যাট। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে যাতে করে আরও ভবিষ্যৎমুখী এবং কি বলবো ফিউচার ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করে তোলা যায়, সেক্ষেত্রে যত রকমের প্রয়াস আমরা আনতে পারি সে সব কিছুই গ্রহণ করা আসলে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। এবং মোটা দাগে আমরা একটা কর্ম পরিকল্পনা করারও প্রয়াস চালাচ্ছি। সেটি আসলে যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে একরকম ছিল, এখন আবার আমরা ভিন্নভাবে চিন্তা করছি। জি, আমি আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।